আপনার বোনদের মেরে ফেলেনি আপনার বাপদাদারা মিলে? কি? কাকে মেরে ফেলেছে? ওর পিয়াপু আর অনি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওদের আবার কে মারলো? আপনি যাকে আপনার মা মনে করেন আপনি তার 5 নম্বর সন্তান, তা জানেন আপনি? অবশ্য যদি সে আপনার সত্যিকারের মা হয় তবে। আজে বাজে কথার একটা লিমিট আছে অবন্তী। আমি আমার মায়ের তৃতীয় সন্তান, সবাই জানে তা। আর আমার মা আমার সত্যিকারেরই মা। মিথ্যে মা হতে যাবে কেন? আহা, আরো দুজনকে মেরে ফেলা হয়েছে আলট্রা করার পর যখন জানতে পেরেছিল মেয়ে হবে। কে বলেছে তোমায় এসব? রেণু খালা। রেণু খালা কই? আমাকে তো এসব বলেনি কেউ কোনোদিনও। দেখেছেন রেণু খালা ও কথা লুকাতে পারে, তাও আবার আপনার থেকে। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আপনি নিজেও তো এখনো নিজের ব্যাপারে অনেক কিছুই জানেন না। কি জানি না আমি? আপনার আসল মা কে সেটাই আপনি জানেন না। অবন্তী, তুমি ঠিক কি বলছো? কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাপারে? হ্যাঁ, আমি জানি আমি ঠিক কি বলছি। প্রথম কয়েকদিন আমিও ভেবেছিলাম যে আপনি হয়তো সবকিছু জানেন আর আপনার মা আর আপনি মিলেই হয়তো নাটক করছেন। কিন্তু না, আজ সকালে আমি নিশ্চিত হয়েছি আপনি নিজেও এইসব জানেন না। আপনিও একটা খেলার পুতুল। মানে? জানতে চান সবকিছু? অব্র মাথা ঝুঁকিয়ে বলে। হুম। অবন্তী অব্রর হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যায় নিচে রেণু খালার রুমে। রেণু খালা তখন নিজের শাড়ি ভাঁজ করে আলমারিতে তুলতে ব্যস্ত। অবন্তী রেণু খালাকে দেখিয়ে দিয়ে বলে, এই মহিলা এই পুরো ফ্যামিলিকে ঘোল খাইয়ে রেখেছে। উনি আপনার আসল মা। আপনি আসলে রেণু খালার ছেলে। আর উনি মেরে ফেলেছে ওনার তথাকথিত পরম ভালোবাসার তনু আপাকে। কি? হুম। আর আমার মনে হয় আপনি আসল অভ্রনীল না। জন্মের পর হয়তো আসল অভ্রনীল মারা গিয়েছিল, বা আপনি যাকে মা মনে করেন তার হয়তো কখনো ছেলে সন্তান হয়নি। তাই রেণু খালার ছেলেকে, মানে আপনাকে আহনাব চৌধুরী অভ্রনীল বানানো হয়েছে। আর আপনি যাকে নিজের মা মনে করেন তাকে মেরে ফেলা হয়েছে। আর সেই কাজ রেণু খালাই করেছে। কথাটা শোনার পর অব্র অবন্তীকে ঠিক কতটা জোরে চড় মারে তা সে আন্দাজ করতে পারে না। অবন্তীর গালে 4 আঙ্গুলের ছোপ পড়ে, ঠোঁটের কোণেও রক্ত জমাট বেঁধে যায় কিছুটা। রেণু খালা দৌড়ে এসে না থামালে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেত। রেণু খালা অব্রকে জাপটে ধরে থামায়। অব্রনীল, এসব কি পাগলামি হচ্ছে বাবা আমার? মেয়েটা অসুস্থ, তার ওপর তুমি ওর সাথে এমন করছো। যদি পড়ে গিয়ে একটা অঘটন ঘটে যেত তাহলে তো তোমার নিজেরই ক্ষতি হতো, তাই না? অবন্তী তো আর একা নয় বাবা, তুমি ওর ভেতরে তোমার অস্তিত্ব আছে। রেণু খালা ও কি সব উল্টাপাল্টা বলছে? এসব শুনে আমি কি করে মাথা ঠিক রাখবো? কি বলছো? আমি নাকি আমার মায়ের ছেলে না? আমার মা নাকি আমার আসল মা না? আমি নাকি আসল অভ্রনীল না? আমি নাকি নকল অভ্রনীল? অবন্তী এসব তোমায় বলেছে? আরো অনেক কিছু বলেছে। আর কি বলছে? আমি নাকি তোমার ছেলে। তুমি নাকি আমার মাকে মেরেছো। অবন্তী পাগল হয়ে গেছে রেণু খালা। ও জেনে গেছে আমি ওর ফ্যামিলির সবার মৃত্যুর জন্য দায়ী। এখন এসব বাজে কথা বলে আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। ও চাইছে আমি সব শুনে আমি কষ্ট পাই, আমি আবার পাগল হয়ে যাই। ও আমার সবচেয়ে বড় ভরসার স্থানে হাত দিয়েছে, কারণ ও ভালো করেই জানে আমার সবচেয়ে বড় ভরসার স্থান তুমি। আমি ওর বিশ্বাস ভরসার দাম দিতে পারিনি, তাই ও আমার বিশ্বাস ভরসা নষ্ট করতে চাইছে। অব্র কাঁদো কাঁদো হয়ে বলে। এসব শুনে রেণুখালা অবন্তীর দিকে এগিয়ে যায়। অবন্তী রেণুখালার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়। এসব কি বলছো তুমি ওকে? সব ঠিক বলেছি তো রেণু খালা? না, সব ঠিক বলনি। অস্বীকার করতে পারবে না অভ্র আপনার ছেলে? তুমি অস্বীকার করতে পারবে অবরুণের চেহা পুরোপুরি ওর মায়ের মতো, মানে তনু আপার মতো? অবন্তী এবার বেশ খটকায় পড়ে যায়। সত্যি অব্র ওর মায়ের চেহারা আর গায়ের রং দুটোই পেয়েছে। ও আবার তাকায় অব্রর দিকে। তাহলে রেণুখালা যে সকালে অর্ণি আপুর সাথে ঝগড়ার সময় ওসব বলল, তাহলে আপনি সকালে অর্ণি আপুর সাথে ঝগড়ায় ওসব কেন বললেন? কি বলছো? আমি সবটা শুনেছি রেণু খালা। আমার মনে ঠিক যে সন্দেহ ছিল অর্ণি আপু ঠিক একই প্রশ্ন করেছিল আপনাকে। কিসের এত টান আপনার অভ্রের প্রতি? আর অভ্রই বা কিসের এত টান? কই, ওর প্রিয় অর্ণি আপুর প্রতি তো আপনার এত টান ভালোবাসা নেই। আপনি তো 3 জনেরই আয়া ছিলেন, তাই না? আর এর উত্তরে আপনি কি বলেছিলেন?
আমি যখন সব শুনেছি তখনই তুমি বললো। আপনি বলেননি আপনি অভ্রকে ব্রেস্ট ফিডিং করিয়েছেন? হ্যাঁ তো? তো মানে বাচ্চাকে তার মা ছাড়া আর কে ফিডিং করাবে? আমার বাচ্চাকে তো আমিই ফিডিং করাবো, তাই না? হ্যাঁ, বাচ্চা তার মায়েরই ফিডিং করায়। তার মানে আপনি স্বীকার করলেন তো যে আপনি অভ্রনীলের জন্মদাত্রী? অবন্তী মা, আমার হাসরালে তুমি। এতদিন অভ্রনীল আমাকে প্রায় বলতো সাধারণ মেয়ে মানুষ যে কেন 2 লাইন বেশি বোঝে, আর তুমি নাকি 200 লাইন বেশি বোঝো। অভ্রনীলের রাগের চেয়ে কৌতূহল বেশি জাগে। সে একবার রেণুখালার দিকে তাকায় আর একবার অবন্তীর দিকে তাকায়। কি হচ্ছে এসব? অবন্তী উত্তর দেয়। অনেক রাগ দেখিয়েছেন, এবার দয়া করে চুপ থাকুন। অভ্র এবার রেণুখালার দিকে তাকিয়ে বলে, মানেটা কি রেনু খালা? আমি আসলে কে? আমার মা আসলে কে? আমার বাবাই বা কে? অভ্রনীল তুমি? আনাফ চৌধুরী অভ্রনীল। আমার মা তাহলে কে? তনু আর রেনু দুজনই তোমার মা। তনু আপা যদি তোমার জন্মদাত্রী মা হয় তবে আমি তোমার লালন পালনকারী মা। আমি তোমার দুধ মা অভ্রনীল। মা হিসাবে তনু আপার যতটা অধিকার তোমার উপর ছিল তার সমান অধিকার আমারও আছে তোমার প্রতি অভ্রনীল। অভ্র রেণুখালাকে জড়িয়ে ধরে। রেণুখালার কপালে চুমু খেয়ে বলে। হ্যাঁ, তা তো আছেই। তারপর অবন্তীকে বলে, এই সিম্পল ব্যাপারটা অবন্তী কত দূরে নিয়ে গিয়েছিলে তুমি? বলো তো, শুধু শুধু আমার মাথা গরম করিয়ে দাও। এটা কোনো সিম্পল ব্যাপার নয় অভ্রনীল। সিম্পল ব্যাপারই যদি হতো তাহলে রেনু খালা তার অতীত সম্পর্কে কেন আমাদের জানান না, আর কেন নিজের সন্তানের কথা আমাদের বলেন না? অভ্রনীল, আপনি জানেন রেনু খালার অতীত? রেনু খালার আবার কি অতীত থাকবে? আগে গ্রামে ছিল, বাবা মা ছিল না, তাই মা রেনু খালাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। অভ্রনীল, আপনি যতটা সিম্পল ভাবে ভাবলেন ব্যাপারটা অতটা সিম্পলও নয়। রেনু খালা আজ আপনাকে সব বলতেই হবে। কি বলবো আমি? মাকে কিভাবে খুন করেছেন? অভ্র আবার চেঁচিয়ে ওঠে অবন্তীর উপর। খুব বেশি বাজে বকছো আজ তুমি অবন্তী। অবন্তী অভ্রর কথায় তেমন ভ্রুক্ষেপ করে না। সে রেণুখালাকে বলতেই থাকে, খুব ভালোবাসেন আপনার অভ্রনীলকে, তাই না? তাহলে নিজে খুন করে ওর ঘাড়ে দোষ চাপাতে আহ, একটু খারাপ লাগলো না বুঝি? আপনার অভ্রনীলকে নিজের ছেলে মনে করেন আপনি, আর এই আপনার ভালোবাসা আপনার ছেলের প্রতি। এই দোষের বোঝা সারা জীবন ওকে মাথায় নিয়ে বয়ে বড় হতে হয়েছে। নিজের বোনের সাথে সম্পর্ক খারাপ করিয়েছেন, নিজের বাবার জন্য ওর মনে বিষ ঢেলেছেন। লজ্জা করে না রেণুকালা? এরপরেও নিজেকে মা দাবি করেন আপনি? একজন সত্যিকারের মা এরকম হয় বুঝি? নিজের দোষ সন্তানের উপর চাপায় রেণুখালা। আপনি আসলে চেয়েছিলেন অভ্র এই দোষ ঘাড়ে নিয়ে জেলে পচে মরুক, আর সেই সুযোগে নিজের সন্তান এসব কিছু হাতিয়ে নিন, তাই না? তাই বাবার সাথেও নিজে বিশ্বস্ততা করেছেন ঠিক, কিন্তু অভ্রর মন বিষিয়ে দিয়েছেন বাবার প্রতি, আর বাড়ির অন্যদের মন বিষিয়ে দিয়েছেন অভ্রর প্রতি। আর অর্পি আপু এসব থেকে বরাবরই দূরে, তাই তার মন আর কারোর প্রতি বিষিয়ে দিতে হয়নি আপনাকে, তাই না? অভ্র এসব শুনে অবন্তীকে দ্বিতীয় থাপ্পড়টা দেওয়ার জন্য উদ্যত হবার সাথে সাথে রেণুখালা ওর হাত ধরে ফেলে। দোহাই লাগে বাবা, আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা ডেকে এনো না তোমরা। অবন্তীর ওপর এভাবে হাত তুললে অনেক বড়ই ক্ষতি হয়ে যাবে। সন্তান হারানোর কষ্ট আমি বুঝি বাবা। আমিও যে মা, আমার সন্তান আজ থেকেও আমার কাছে নেই। জানি না সে কোথায় আছে, কেমন আছে। অভ্র থেমে গিয়ে বিস্ময়ের সাথে তাকায় রেণুখালার দিকে। হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সুন্দর নেয়ামত আমাকে দিয়েছিলেন, মা হবার সুযোগ আমাকে দিয়েছেন। রেণুখালা অবন্তীর দিকে তাকিয়ে একগাল হেসে বলতে শুরু করলেন, অবন্তী, আমাকে অপবাদ দিয়ে ফেলেছে মা তুমি অনেক বেশি অপবাদ আমার অভিযোগ দিয়েছ, তাও আবার আমার ছোট্ট অভ্রনীলের কাছে। এত অপবাদ নিয়ে আমি আমার ছেলের কাছে বাঁচতে চাই না, সন্দেহ নিয়েও তো বাঁচতে চাই না। আমি চাইলে আজ সব কিছু অস্বীকার করতে পারতাম। অভ্রনীল কিন্তু আমাকেই বিশ্বাস করত, তোমাকে নয়। কিন্তু ওর মনের ভেতরে কিছু একটা হলেও সন্দেহের বীজ বুনন শুরু হয়ে যেত। আমি যা করিনি তা নিয়েও সন্দেহ করত। আমি চাই না
আমার সবচেয়ে আদরের ধন আমায় ভুল বুঝুক, হ্যাঁ, চিনুক সে আমায় সঠিকভাবে। আমার পুরো নাম আঞ্জুমান আরা অনু, বাড়ি সোনাদিঘা উপজেলায় শিমুলতলী নামে একটা ছোট্ট গ্রামে। খুব ছোট বয়সে আমার বাবা মা মারা যায়। প্রায় 4 ভাইয়ের সংসারের মানুষ হই আমি। মায়ের তেমন কর্তৃত্ব ছিল না ভাইদের সংসারে। ভাইয়েরা আমার পড়াশোনার চেয়েও বিয়ে নিয়ে বেশি চিন্তিত ছিল। বাবা নেই, তাই আমার বিয়ে বোঝা তাদের ঘাড়েই পড়বে, এটাই তাদের মুখ্য চিন্তা। পড়াশোনা খরচ দিতে না বললেই চলে। গ্রামে প্রাইমারি স্কুল আর হাই স্কুল ফ্রি থাকায় স্কলারশিপে পড়েছি। রেজাল্ট ভালো করতাম বলে স্যার ম্যাডাম সুনজরেই ছিলাম। প্রাইভেটও তারা বেতন নিত না। এভাবে মাধ্যমিক পাশ করলাম, কলেজে ভর্তি হলাম। হঠাৎ একদিন বাড়িতে বিয়ের প্রস্তাব এলো। ছেলে ভালো, বিয়ে শহরে, কলেজে জমি জমাও আছে। আমার শ্বশুর আমাকে দেখেই পছন্দ করেছিলেন। তাদের কোনো দাবি দাওয়া ছিল না বলে ভাইরা রাজিও হয়ে গেল বিয়ে দিতে। আমিও তখন কিশোরী। বিয়ে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, উনি আমার স্বপ্নের কোনো অংশেই কম ছিল না। আমাকে সব কাজে সাপোর্ট দিতেন। কথায় কথায় কবিতা বুনে আমাকে শোনাতেন। আমি পড়াশোনা ছাড়তে চাইলে উনি জোর করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ান আমায়। এরপর কলেজে বিএসসি-তে ভর্তিও করাতে চেয়েছিলেন, কিন্তু এর মধ্যে আমি অন্তঃসত্ত্বা হই। খবরটা শুনে উনি যে কি খুশি হয়েছিলেন, খুশি হয়ে আমাকে বলেছিলেন, তুমি কি চাও বলো। আমি বললাম আমার নীলকণ্ঠ আর বকুল ফুল চাই। উনি অনেক খুঁজে খুঁজে আমার জন্য নীলকণ্ঠ ফুল এনেছিলেন, কিন্তু বকুল এনে দিতে পারেননি। অনেক খুঁজেও সেবার কোনো গাছে বকুল ফুল পায়নি উনি। সে কি মন খারাপ ওনার। এই প্রথম আমি ওনার থেকে কিছু চেয়েছি, তাই উনি দিতে পারেননি। আমি বললাম পরের বছর এনে দেবেন। কম বয়সে বাচ্চা নেওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি, তাই সে বছর আর কলেজে ভর্তি হওয়া হলো না। কিন্তু দিনকে দিন যাওয়ার সাথে সাথে উনি কেমন পরিবর্তন হলেন। ধীরে ধীরে অসুস্থ হতে লাগলাম। রোজ রাতে প্রায় জ্বর হতো, অজ্ঞানও হয়ে পড়তাম 2 দিন পর পর। সবাই বলল লক্ষণ ভালো নয়, শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে। এরপর ওনার ক্যান্সার ধরা পড়ল, নিউকোমিয়া। তখন ক্যান্সার এত উন্নত চিকিৎসা ছিল না, আর বিলেতে নিয়ে যাওয়ার মতো টাকা কড়িও আমাদের ছিল না। উনি নিজেও বুঝতে পারলেন ওনার পৃথিবীর সময় ফুরিয়ে আসছে। প্রায় আফসোস করতেও সন্তানের মুখ হয়তো দেখে যেতে পারবেন না বলে। এদিকে আমি নিজেও খুব ভেঙে পড়েছিলাম। আমি সারাদিন কাঁদতাম। ওনার অসুস্থ শরীর নিয়ে আমাকে সান্ত্বনা দিতেন। আমি ওনার বুকে মাথা গুজে আবার কাঁদতাম। একদিন সকালবেলায় আমাকে বললেন, রেনু, তোমার বকুল ফুল এনে দিতে পারলাম না। আমার এই ব্যর্থতা আমার ছেলে মেয়ে পূরণ করবে, দেখে নিও তুমি। ও তোমাকে বকুল এনে দেবে। আমি বললাম, আমার এসব কিছু লাগবে না, শুধু আপনি সুস্থ হয়ে উঠুন। উনি হাসতে হাসতে বললেন, ধুর পাগলি, সুস্থ হবার রোগ আমায় ধরেনি। আমি তো মরেই যাব, শুধু তোমায় 2টো বোঝা দিয়ে যাব। 1 বিধবার বোঝা, 2 এতিম সন্তানের বোঝা। পারলে আমাকে মাফ করে দিও রেনু, বড্ড ভালোবাসি ফুলের রেনু। রেণুখালা চোখ মুছে আবার বলতে শুরু করে। একদিন গ্রামের লোকজন আমাকে অপয়া বলতে শুরু করে দিয়েছে। আমার অনাগত সন্তানকে অপয়া বলতে শুরু করে দিয়েছে। আমার শাশুড়ির চোখে বিষ হয়ে উঠলাম আমি। আমার কপালের দোষ নাকি আমার সুস্থ সবল স্বামীকে বিয়ের 2 বছরের মাথায় মরতে বসেছে। আমি সেসব শুনে শুধু দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতেন। একদিন হঠাৎ বললেন, রেনু, আমার প্রিয় রং নীল, তাই না? আমি বললাম, হ্যাঁ। উনি উত্তরে বলেছিল, তুমি কি জানো বেদনার রং নীল? আমি বললাম, শুধু বেদনা না, শুভ্র আকাশের রঙও তো নীল। উনি মুচকি হেসে বললেন, বেশ বলেছ, আমাদের ছেলের মেয়ের নাম শুভ্র নীল রাখবে। কেমন হয়?
মেয়ে হলে শুভ্রা। আমি ওনার বুকে মাথা রেখে বললাম, হ্যাঁ, আমাদের অনাগত সন্তানের নাম হবে শুভ্রনীল সাখোয়াত আর শুভ্রা সাখোয়াত। অব্র চমকে উঠে বলে। অবন্তী ওকে ইশারায় চুপ করতে বলে। এই মুহূর্তে রেণুখালার পুরো কথা শোনা জরুরি। নামটা শুনে অবন্তীও চমকে ওঠেনি তা নয়। হ্যাঁ, আমার ছেলের নাম শুভ্রনীল সাখোয়াত আর ওর বাবার নাম সজীব সাখোয়াত। হ্যাঁ, অব্র নীল তোমার মতোই ফুটফুটে একটা ছেলে সন্তান আমারও আছে। তবে ছেলে আমার পোড়া কপাল, বাপের আদর সোহাগ পেল না। জন্মের 1 মাস 26 দিন আগে বাপ হারালো আমার ছেলে। উনি চলে যাওয়ার পর আমার ঠাঁই হলো না ওই বাড়িতে, অপয়া বলে বের করে দিল। আমি আবার ভাইদের বোঝা হয়ে গেলাম। মাও হারা হয়ে গেছি বছর আগে। তারা সাফ সাফ বলে দিল আমার বাচ্চার বোঝা তারা নিতে পারবে না। দিন এনে দিন খাওয়ার সংসার আমাদের, এর মাঝে আরো 2টো অন্যের যোগান তারা করতে পারবে না। চেহারা খুব একটা খারাপ ছিল না, তার মধ্যে কম বয়সী বিধবা। গ্রামের অনেকেরই কুনজর পড়ল আমার ওপর। বড় ভাই ঠিক করলেন আমাকে আবার বিয়ে দিবেন। শুভ্রর জন্মের পর বাবা বয়সী গ্রামের এক মোড়ল এর সাথে ঠিক হলো আমার দ্বিতীয় বিয়ে। আমি ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। ভাইদের সংসারে থাকলে আমার ছেলের লেখাপড়া তো দূরের কথা, ভালো 2টো ভাতও খেতে পারবে না। আমার বোঝাই হয়ে গেলাম। আমি বিয়ের আগেই বলেছিলাম আমার ছেলের দায়িত্ব নিবে, তবে আমি রাজি হব বিয়েতে। তারাও রাজি হলো। শুভ্রর বয়স তখন 4 মাস। বিয়ের দিন বিদায়ের সময় আমি শুভ্রকে কোলে নিয়ে গাড়িতে উঠলাম। বড় ভাবি আমার কোল থেকে ওকে নিয়ে নিল, বলল আজ রাত আমাদের কাছেই থাক, কাল বৌভাতের সময় দিয়ে আসবো। আমি নিতে চাইলেও জোর করে ওরা শুভ্রকে নিয়ে নিল। ও বাড়িতে যাবার পর বুঝলাম আমার দ্বিতীয় স্বামী আমাকে শরীরের জন্যই বিয়ে করেছে, আর কিছুই না। পরদিন বৌভাতের সময় সে সাফ সাফ জানিয়ে দিল সে কোনো উটকো ঝামেলার দায় নেবে না। তার আগের পক্ষর 4 ছেলে মেয়ে, তার অন্য ছেলের কোনো দরকার নেই। তার আগের পক্ষর জোয়ান ছেলেরাও বলে দিল আমি নাকি সম্পত্তির ভাগ নিতে আমার ছেলেকে নিয়ে আসতে চাইছি। এত সব নিয়ে অনেক অশান্তি হয়। আমি তালাক চাইলাম তার কাছে, কিন্তু উনি দিলেন না তালাক। আমাকে সারাদিন ও বাড়ির কাজ করতে করতে আর রাতে নরপশুর চাহিদা মেটাতো। পালাতে চেয়েছিলাম বহুবার, পারিনি। এর মধ্যে খবর পেলাম শুভ্রর দাদি বাড়ির লোক শুভ্রকে ভালোবাসা জন্মাচ্ছে। ওদের দাদি এসে ওকে নিয়ে গেছে। মনে মনে একটু শান্তি পেলাম। ছেলেটা আমার তার নিজের বাড়িতে গতি হয়েছে। 2.5 বছর পর আমার এই স্বামীও মারা গেল। ভিলেজ পলিটিক্যাল রেসে খুন হয়েছেন উনি। এবার আরো বেশি করে সবাই বলতে লাগলো আমি অপয়া। ওনার ছেলেরাও আমাকে বাড়ি থেকে বের করে দিল। ভাবিরাও আর রাখতে রাজি হলো না আমার মতো অপয়াকে। সংসার হানি আসবে ভেবে আমি ভাবলাম চলে যাব অনেক দূর। ভাবলাম ছেলেকে নিয়ে চেয়ে আনবো, ছেলেকে যেভাবে পারি নিজেই মানুষ করব। শুভ্র ততদিন একটু বড় হয়েছে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, বেশ টুকুর টুকুর কথাও বলতে পারে। আমি ও বাড়িতে গেলাম ওকে আনতে, ও আমাকে চিনতেই পারল না। আমি বললাম আমি তোমার মা। ওর কোনো ভুরুক্ষেপই নেই এ কথায়। মা নামে আদৌ যে কোনো বস্তু আছে তা তার জানা নেই, সে বোঝেও না সম্ভবত। আমার শাশুড়ি আমাকে যা তা বলে তাড়িয়ে দিল, বলল 2 স্বামীকে খেয়ে এবার আমি ছেলেকেও খেতে এসেছি। আমি নিজেও আমাকে অপয়া ভাবতে শুরু করে দিলাম। আমিও ভাবলাম যদি আমার সাথে থেকে আমার ছেলেটাও ভালো মন্দ কিছু হয়ে যায়। অনেক দূরে কোথাও চলে যাবার সিদ্ধান্ত নিলাম। বাড়ি ফিরে কাপড় গোছানো শুরু করছিলাম। এরই মাঝে চাচি মানে তনু আপার মা আসলো আমাদের বাড়িতে। প্রায় বেড়াতে আসতো আমাদের বাড়িতে। একমাত্র মেয়ের বিয়েতে বাড়ি ফাঁকা, তাই বাড়িতে ভালো লাগতো না বলে পাড়া ঘুরে বেড়াতেন চাচি। গ্রামের প্রতিবেশী হিসাবে চাচি ডাকতাম। ওনারা অনেক বড় লোক। সবকিছু শুনে উনি আমাকে জোর করে তাদের বাড়ি নিয়ে গেলেন। বললেন আজ থেকে তুই আমার তনু। আমি
ওখানে বেশ ছিলাম, চাচা চাচি দেখভাল করতাম, নতুন করে বাবা মা পেয়ে গিয়েছিলাম। এরপর তনু আপার গর্ভে অভ্রনীল এলো। তারপরে কাহিনী তো জানোই। আমি চলে এলাম এ বাড়িতে, চাচি পাঠিয়েছিল তনু আপার দেখাশোনা করতে। অভ্রনীল আসার পর আমার আমার শুভ্রনীলের অভাব যেন ঘুচেই গেল কিছুটা হলেও। অভ্রনীলের ছোট ছোট হাত আমাকে যখন আঁকড়ে ধরতো, আমি আমার শুভ্রনীলকে অনুভব করতাম। তনু আপা তো অসুস্থ ছিল, আমি ওর সব দেখভাল করতাম। সময় মতো খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, ওকে নিয়ে রোদ পোহানো, অসুখ বিসুখ হলে রাতের পর রাত কোলে নিয়ে বসে বসে কাটিয়ে দিয়েছি। ওর আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, কথা বলতে শিখিয়েছি। মোট কথা একজন নিজের মা যা যা দেখভাল করতো, আমি অভ্রনীলের জন্য তাই করতাম। সত্যি বলতে তনু আপা শুধু অভ্রনীলে কে জন্মই দিয়েছে, কিন্তু মার কোনো দায়িত্বই পালন করতে পারেনি, করতেও পারেনি। আপা অসুস্থতার জন্য ফিডিংও করাতে পারতো না। এদিকে অভ্রনীল বাজার থেকে কেনা কৌটার দুধ মুখেও দেয় না, তখন আমি লুকিয়ে লুকিয়ে ওকে ফিডিং করাতাম। আমি আমার শুভ্রনীলকে যা দিতে পারিনি, আমি অভ্রনীলকে তাই দিয়েছি। আপা জানলে যদি রাগ করতো, তাই কাউকেই কিছু বলিনি, কারণ আপা আমাকে তার বোনের মতো ভাবলেও অভ্রনীল আসার পর যখন শ্বশুর বাড়িতে তার আদর যত্ন বেড়ে গেল, তখন আপার চোখে আমি তার বোনের চেয়েও বাচ্চার আয়া হয়ে উঠি। কিন্তু একজন মায়ের সব দায়িত্ব তো আমিই পালন করে আসছিলাম। আপা আমাকে প্রায় বলতো, রেনু, আমার প্রিয় রং নীল, আমার ওই রাজপুত্রের নাম আমি নীল রাখবো। আমি আপাকে একদিন বলেছিলাম, আপা ওর নাম শুভ্রনীল রাখবেন। আপা রাখলো না। আপা তামাশা করলো, বলল, রেনু, তোর ওই কুচকুচে কালো ছেলের নাম হবে। আমার ওই ফুটফুটে লাল টুকটুকে ছেলের নাম কি দেখে ওর নাম শুভ্র নীল রেখেছিস রে? ও তো নেভি ব্লু কালার। আগের বার গ্রামে গিয়ে দেখেছি তো আমি ওকে। আমার ছেলের নাম আমি রাখবো, আমার ছেলের নাম হবে অভ্রনীল। সেই দিন আমার আপা আমার ওপর রাগ হয়েছিল। আমার সন্তানকে নিয়ে তামাশা করার অধিকার অন্তত আপার নেই। আমার ছেলে ওর বাপের গায়ের রং পেয়েছে, শ্যামবর্ণ। হ্যাঁ, মানছি, আপা বা অভ্রনীলের চেয়েও বেশ চাপা রং, তবে মোটেও কুচকুচে কালো নয়। আর যদি কুচকুচে কালো হতো, তাতেও তো আবার এভাবে বলা বা তামাশা করতে পারে না। পৃথিবীর সব মায়ের কাছে তার সন্তান সবচেয়ে সুন্দর, আমার কাছেও আমার শুভ্র নীল আর অভ্রনীল সবচেয়ে সুন্দর। আপা বড় লোক এক বাপের মেয়ে, আর বড় লোকের বউ। চেহারা অতি সুন্দর ছিল বলেই অহংকারের কমতিও ছিল না। অর্পি আর অভ্রনীল ওর মায়ের গায়ের রং ও চেহারা পেলেও অর্নি পেয়েছে ওর মায়ের স্বভাব। অভ্রনীল আপার প্রতি আদুরে ছেলে ছিল, তাই ওর সাথে কখনো খিটমিটে স্বভাব আচরণ করতো না। আর অভ্রনীল ওর মায়ের কাছে থেকেই বা কতক্ষণ, তাই ও জানে না ওর মায়ের ঠিক স্বভাব। ভাইজান ঠিকই বলে, আপা অর্নির মতো খিটখিটে অহংকারী ছিল। তাছাড়া নিজের জিনিসের ভাগ কাউকেই দিতে চাইতো না। ছোট থেকেই সব কিছু একা ভোগ করত। একা বড় হয়েছে, নিজের জিনিস ভাগাভাগি করার মতো সে আসল আনন্দ তো বুঝতেই পারেনি। আপা, আমি চাইনি একটা মৃত মানুষের নামে নিন্দা করতে। সেই দিন অবন্তী তোমাকে আপার নামে কোনো বদনাম করেনি, কিন্তু আজ সব সত্যি যখন শুনতেই চাইছো, আমিও দ্বিধা করলাম না, সব বলেছি। আমি ধীরে ধীরে যতই অভ্রনীলকে আপন করে নিতাম, নিজের ছেলে ভেবে নিতাম, শুভ্রনীলের অভাবের মাঝে মেটাতে চাইতাম, আপাততই আমাকে আয়া বানিয়ে রাখতে চাইতো। আমি শুধু অভ্রনীলের মুখে মা ডাক শুনতে চেয়েছিলাম। অভ্রনীলের মুখে যখন একটু আধো আধো বুলি ফুটতে শুরু করলো, ও আমাকেই মা বলে ডাকতে শুরু করলো। আপার আপত্তি, তার ছেলে আয়াকে কেন মা বলে ডাকবে? নিজের মা থাকতে অন্যকে কেন মা ডাকবে? আমি বললাম, আপা একটু ডাকুক না, আমায় মা বললে সমস্যা? সামান্য একটু মুখের বুলি তো। আমি ওর মধ্যে আমার ছেলেকে খুঁজে পাই। আপা সাফ সাফ বলে দিল, দিন দিন নাকি আমার চাওয়া বড্ড বেশি হয়ে যাচ্ছে। আমি যেন মনে রাখি আমি শুধুমাত্র আয়া। আরো অনেক অপমান করলো আপা আমায় সেই দিন, খুব খারাপ লেগেছিল।
সেই দিন অব্রনীলকে কোলে নিয়ে খুব কেঁদেছিলাম সারা রাত। কাঁদতে কাঁদতেই বললাম, আমাকে আর মা বলে ডাকবি না। ও তখন অবুঝ, সবে আধা আধা কথা বলে। ও কি আর বোঝে ওইসব নিষেধ? সারাদিন তোতা পাখির মতো আমাকে মা মা বলে ডাকতো, আপাকেও ডাকতো, আর আপা আমার ওপর রাগ করতো। এভাবেই দিন যেতে থাকলো। অব্রনীল ওই একটু একটু করে বড় হলো, আপাও একটু একটু করে সুস্থ হচ্ছিল। একদিন অব্রনীল মা ডাক শুনতে শুনতে একদিন খুব ইচ্ছে হলো আমার শুভ্রনীলকে একবার দেখার। পরের দিন আপাকে বললাম, আপা আমি একবার বাড়ি যাব শুভ্রকে দেখতে। আপা বলল, কবে যাবি? আমি বললাম, আজই যেতে দিলে আজই। আপা বলল, আজকাল আর যাস না, একা একা বাস ধরে যাবি দূরের পথ, তার চেয়ে বরং পরশু যাস তোর ভাইজান সাথে বাড়ি গাড়িতে। তোর ভাইজান জমি জমার কাজে পরশু দিন যাবে আমাদের বাড়ি। তুই আব্বা আম্মাকেও দেখে আসিস, সাথে তোর শুভ্রকেও। আব্বা আমাকে দেখতে চায় প্রায় তোকে। আপা আবারও এসব বিষয়ে খুব ভালো ছিল। একা একা গেলেও বিপদ ঘটতে পারে, তাই আমাকে একা দূরে কোথাও যেতে দিত না। আমার এই বাড়িতে যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়েও খেয়াল রাখতো। এবারে চাকর বাকরদের মোটামুটি আমার কথাই মেনে চলতে হতো। আপা সেই অধিকার আমাকে দিয়েছিল। যাই হোক, আমাদের যাবার কথা শুনে অর্পি অন্যও জেদ ধরলো নানা বাড়ি যাবে। আপা অসুস্থ, তাই আপা তো যেতে পারবে না বহুদিন, তাই ওদেরও যাওয়া হয়নি বহুদিন। চাচা চাচি শুনে অব্রকেও ওদের সাথে নিয়ে যেতে বলল। তিন নাতি নাতনিকে একসাথে দেখতে চায়। চাচা চাচির সাথে ছেলে ছিল না। ভাইজান একমাত্র জামাই হওয়ায় জমিদারদের ভাইজানকেই দেখাশোনা করতে হতো, তাই ভাইজানকে প্রায় যেতে হতো। তো ওইখানে পৌঁছেই আমি শুভ্রনীলকে দেখতে চলে গেলাম। চাচা ভাইজানের সাথে ব্যস্ত, চাচি অর্পি অন্যকে নিয়ে ব্যস্ত। আর অব্রনীল ছোট হলেও কি হবে, সে পরিমাণ জ্বালাতো আর দুষ্টুমি করতো, এই বয়সে চাচা চাচি সামলাতেও পারতো না। তাই আমি অব্রনীলকে কোলে নিয়েই গেলাম পাশের গ্রামে আমার শ্বশুর বাড়িতে। গিয়ে শুভ্রনীলকে দেখলাম বাড়ির আঙিনায় খেলছে অন্য বন্ধুদের সাথে। বয়সের তুলনায় বেশ লম্বা হয়েছে, বাবার মতোই চেহারা পেয়েছে। আমি আড়াল থেকে ওকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ছেলেকে এতদিন পর দেখে আড়াল থেকে থাকতে পারিনি। কাছে গিয়ে ওর গালে হাত রেখে কতগুলো চুমু খেয়েছি হিসাব নেই। ততক্ষণ শুভ্র আমার দিকে হা করে চাইয়েছিল, বলল, মা আমাকে আদর দাও। তারপর আমি ওকেও আদর করেছিলাম। হঠাৎ শুভ্র বলল, তুমি কে? আমি বললাম, আমি তোমার মা শুভ্রনীল, আমাকে একবার মা বলে ডাকো। ও অব্রকে ইশারা করে দেখিয়ে বলল, তুমি আমার মা? তাহলে ও তো তোমায় মা বলে ডাকলো, তুমি তো ওর মা। আমি ওরও মা, তোমারও মা, তোমার ভাই। তুমি জানো ওর নাম তোমার নামের কত মিল? তোমার নাম শুভ্রনীল আর ওর নাম অব্রনীল। অব্র ছোটবেলা থেকেই মিশুক স্বভাবের ছেলে ছিল। নতুন মানুষ দেখলেই খুব মজা পেত আর কুলে যেতে চাইতো। ও শুভ্রর হাত ধরে গেঞ্জি ধরে টানতে শুরু করলো। আমি বুঝলাম ওর সাথে খেলতে চাইছে বা কোলে উঠতে চাইছে। শুভ্রকে বললাম, তোমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলো বা খেলো, ও খেলতে চাইছে তোমার সাথে। শুভ্র আমার দিকে আবার কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, তারপর বাড়ির ভেতরে ওর দাদিকে ডেকে আনলো। ব্যাস, আম্মা এসে আবার শুরু করলেন, আমি কেন এসেছি, এতদিন পর কি চাই। কোলে অব্রনীলকে দেখে উনি জিজ্ঞাসা করলেন দাদিকে। ওই উত্তর দেবার আগেই শুভ্র উত্তর দিল, মায়ের নতুন ছেলে ও। আমি কথা ভাঙিয়ে দেবার আগে আম্মা অব্রনীলকে জিজ্ঞাসা করলে ও তোতা পাখির মতো বলতে শুরু করলো, এটা আমার মা। আমি বারবার বললাম, তনু আপার ছেলে, আমাকে মা বলে ডাকে। কে শুনে কার কথা? ছোট্ট বাচ্চারাই নাকি সত্য কথা বলে, এই নীতি অবিশ্বাস্য বাঙালি বিশ্বাসী। এই দুটো ছেলে মানুষের মুখের কথা শুনে সবাই ধরে নিল অব্রনীল আমার ছেলে। আমি আবার বিয়ে করেছি, এক হিসাবে অব্রনীল শুভ্রনীল ভাই তো, তাই না? আমি সেজন্যই শুভ্রকে বলছিলাম ও ভাই। ও ছোট মানুষ, কি বুঝতে কি বুঝে নিয়েছে, আর অব্র তো মা বলেই ডাকতে থাকে। আম্মার সাথে এ বিষয়ে কিছু কথা কাটাকাটি হতেই গ্রামের লোকজন জড়ো হতে শুরু করে। আমি চাইনি এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি হোক। অব্রনীলকে নিয়ে চলে আসছি আমি। আর
মা বলে ডাকে এই চাচি বাড়িতে ও কাজের লোকরাও লক্ষ্য করেছিল। ব্যাস, এবার রটে গেল। তনু আপার ছেলে হচ্ছিল না, তাই হয়তো ভাইজান আমাকে আবার বিয়ে করেছে গোপনে, আর অব্রনীল আমাকে ছেলে। কিন্তু ফ্যামিলি রেপুটেশনের জন্য এসব প্রকাশ না করে আমরা নাকি বলছি না তনু আপার ছেলে। এসব শুনে চাচি আমাদের সেই দিন ওখানে ফিরে আসতে বলেছিলেন। ভাইজানের কানে এসব গেলে উনি হয়তো রেগে যেতে পারেন, আমাকে নিয়ে ফিরতেও চাইতেন না। কিন্তু আমি না থাকলে আপার আর বাচ্চার দেখভাল কে করবে? আসলে চাচি আমার মতো অন্য কারোর ওপর এত আস্থা পেত না, তাই চাচি ভাইজানের কানে এসব আসার আগেই কথার ছলে আমাকে বাড়ি পাঠান। বাড়ি ফেরার পর আপা আমাকে সেই দিন প্রথম থাপ্পড় মারে। চাচি আপাকে ব্যাপারটা টেলিফোনে বলেছিল। আপা বলল, আমি ভাবতেও পারিনি আপা আমাকে এত নিচু ভাববে। শুভ্রকে কড়া করে নিষেধ করে দিল আমাকে মা বলে যেন আর না ডাকে। রাগ আমার সেই দিন প্রচুর আপার উপর হয়েছিল। অব্রনীলকে শেখালাম সবার সামনে আমাকে মা না ডাকতে, সবার অগোচরে ডাকতে। তবে আপা কোনো বিষয় খুব তাড়াতাড়ি ভুলে যেত, মানে কারোর ওপর বেশি দিন রাগ করে থাকতে পারতো না, মিটিয়ে নিয়েছিল, কিন্তু আমি পারিনি। এরপর আপা দিন দিন যতই সুস্থ হয়ে উঠলো ততই বাচ্চাদের দায়িত্ব নিয়ে লাগলো, বিশেষ করে অব্রনীলের। আমি লক্ষ্য করলাম ধীরে ধীরে আমার কাছে খুব একটা ঘেঁষতেই দিত না ওকে, কিন্তু আমার তো ওকে চাই। আমি শুভ্র নীলকে আমার কাছে পাইনি, অব্রকেও পেয়েছি, হারাতে চাইনি আমি। অব্রনীলে আমার প্রতি বেশ টান দেখে আপার ধারণা আমি ওর ছেলেকে দখল করে নিতে চাইছি। অব্রনীল ছোট মানুষ, কথায় কথায় একদিন ওর আমাকে মা বলে ফেললো। আমি ওকে লুকিয়ে লুকিয়ে মা ডাকতে বলেছি। আপা সেই দিন ওকে তার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করে নিল আমাকে যেন সব সময় রেনু খালা বলেই ডাকে। মাথা ছুঁয়ে বলেও প্রতিজ্ঞা ভাঙলে মা মারা যাবে এমন ভয় দেখালেন। ও ছোট মানুষ, এটাই বিশ্বাস করে নিল। আমি বারবার বলি আমার কাছে এসো, মা বলে ডাকো। ও আর আসে না, আমাকে মাও বলে ডাকে না। রেনু খালা বলতেই শুরু করলো। এই ডাক যতবার শুনতাম ততবারই আমার আপার ওপর রাগ হতো। কিন্তু কি এমন হতো ওই ডাকি তো ডাকতে দিল, খুব ক্ষতি কি হতো? আর সত্যি বলতে আমি তো আর মায়ের কোনো অংশে কম না, বরং বেশি। ওর নিজের মায়ের চেয়ে আমার ওর দায়িত্বই বেশি পালন করে এসেছি। আপার কোনো কৃতজ্ঞতা বোধ করলেও কিছু কাজ না করে আমার ওপর এত কিছুর পরও আমি কি শুধু আয়াই ছিলাম? এরপর আপা আরও সুস্থ হবার পর আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাই। ও বলল, এখানে থেকে তোর আর কোনো কাজ নেই, বাচ্চাদের আমি দেখতে পারবো এখন, তুই বরং বাড়ি ফিরে যা, আব্বা আমার দেখভাল কর। আমি আপার পায়ে পড়লাম, বললাম অব্রনীলকে ছাড়া আমি থাকতে পারবো না। অব্রনীলই আমার একমাত্র বাঁচার অবলম্বন। শুভ্রকে তো ওরা আমাকে দেবে না, শুভ্র নিজেও আমার কাছে আসবে না। আমি এই ঘটনার পর একবার শুভ্রকে দেখতে গেছি। ও আমাকে একদমই পছন্দ করে না, ওর মাথায় সবাই ঢুকিয়ে দিয়েছে আমি খারাপ, লোভী, টাকার লোভে ওকে ছেড়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিলাম আমি এক ছেলেকে হারিয়ে অন্য ছেলেকে এভাবে হারাতে পারি না। এর জন্য আমাকে সেই সিদ্ধান্ত নিবেও আমি। অব্রনীল আমারই ছেলে, জন্ম দেয়নি তো কি হয়েছে, আমারই ছেলে। আপার স্বামী সোহাগ নিয়েও খুবই অহংকার করত, ভাগ্য করে এমন স্বামী পেয়েছে। এত বছর আপা অসুস্থ ছিল, তাও দ্বিতীয় বিবাহ করেনি। এসব আমায় প্রায় খুঁচিয়ে খুঁচিয়ে শুনিয়ে বলতো, কেননা আপা ভেবেছিল আমি গ্রামে ওইরকম একটা রটানো রুটিয়ে ভাইজানের ভাগও নিতে চেয়েছিলাম, অর্থাৎ ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি। হয়তো আমি ভাইজানের প্রতি দুর্বল, কি হাস্যকর ভাবনা আপার, তাই না? আমি আমার জীবনে শুভ্রর বাবা ছাড়া আর কাউকেই ভাবতে পারিনি। আমি দ্বিতীয় স্বামীকেও না, সেখানে আমি যাকে নিজের ভাইয়ের মতো মনে করি তাকে নিয়ে সন্দেহ। আমি প্রথম অস্ত্র এটাই করে নিলাম। আমি আপার কানে ধীরে ধীরে ভাইজানের নামে বিষ ঢাললাম। ভাইজান এত রাত করে কেন বাড়ি ফেরে? শুধু কি কাজের চাপ নাকি অন্য কিছু? আর এরা তো জমিদার বংশ, এদের রক্তেই তো মেয়েদের নিয়ে
ফুর্তি করা। মাঝে মধ্যেই ভাইজান কেন মদ খেয়ে রাতে বাড়ি ফিরে, শুধুই কি পার্টি থাকে, এসব বোঝাতে শুরু করলাম আপাকে। আপাকেও বোঝালাম তুমি এত বছর অসুস্থ হয়ে পড়েছিল, আর ভাইজান পুরুষ মানুষ, চাহিদা বেশি, অন্য কোনো মেয়েতে আসক্ত হওয়া এমন কোনো অস্বাভাবিক বিষয় না। ব্যাস, এসব শুনে সুখের সংসারে আগুন লাগতে শুরু হলো। প্রায় ঝগড়া রাগারাগি হতে শুরু করে ওদের। ভাইজান রাগ করতো অথবা ভুল বোঝানোর জন্য আপার ব্রেন তো ওয়াশ করতেছিলাম আমি, এই যুক্তি দেখালাম। শেষ দিনে তো ভাইজান সহ্য করতে না পারে গায়ে হাত তুলে দিল আপার। আমি বুঝলাম এটাই মোক্ষম সুযোগ, এর পরের দিন কিছু করলেই দোষ ভাইজানের ওপর পড়বে। পুলিশ ভাইজানকে আগে সন্দেহ করবে, কেননা আগের রাতে গায়ে হাত তুলেছ, ঝগড়াও করেছেন অনেক দিন ধরে। কিন্তু ভেজাল শুরু করলো অব্রনীল। হঠাৎ স্কুলে যাবে না বলে জেদ শুরু করলো। আবার মন মেজাজ খারাপ, ওর ওপর হাত তুললো, আরো জেদ, বলল স্কুলে যাবে না। আমি বুঝতে পারলাম এটা তো আরো ভালো সুযোগ, কারণ আমি জানতাম সেই দিন ওর স্কুলে ফিস দেওয়ার ডেট। ও না গেলে আপা আমাকেই পাঠাবে, আর আমি বাড়ি না থাকলে আমার প্রতি সন্দেহ কোনো প্রশ্নই ওঠে না। আমি অব্রনীলের হরলিক্সের ঘুমের ঔষধ মিশিয়ে ওকে খাইয়ে দিলাম, তারপর আপাকে থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু গোরস্থানের ওই দিকে দিয়ে পেছন গেট দিয়ে আবার ফিরেও এলাম। আমি জানতাম আপা রান্নাঘরে ঢুকবে, কারণ আপা রান্না করতে পছন্দ করত, আর ছেলে মেয়ে কে কোন কারণে শাসন করলে ওদের পছন্দের খাবার তখনই রান্না করে দিত, আদর করে নিজে তুলে খাওয়াতো। তারপর তাই আমি গ্যাসের লাইন আগে লিক করে রেখেছিলাম, পরে বার ঢুকে শুধু আস্তে করে কিচেনের দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম। তারপর বেরিয়ে আবার পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেলাম অব্রনীলের স্কুলে। ব্যাস, এরপর সব শেষ। আমি আপাকে চাইলেই অন্যভাবে মারতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে রূপ নিয়ে আপার যে রূপের অহংকার ছিল, সেই রূপেরই আমি শেষ করে দিই। আমার ছেলে কুচকুচে কালো বলে তামাশা করেছিল, তাই না? মৃত্যুর আগে নিজের কয়লার মতো কালো হয়ে গেছিল। নিজের ছেলে অব্রনীল দেখে ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছিল। আপার প্রতি দিনে দিনে টুকরো টুকরো রাগগুলো আমার কাছেই দাবানল হয়ে উঠল। আমি তো খুব বেশি কিছু চাইনি, ছেলের একটু ভাগই তো চেয়েছিলাম। অবন্তী বিড়বিড় করে বলে। এরই নাম বুঝি রিভেঞ্জ অফ নেচার? অব্র এসব শুনে না তাকায় অবন্তীর দিকে, না তাকায় রেণুখালার দিকে। তাকাতে চাইলেও পারে না আসলে। মেজের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়, বুকের ভেতর হু হু করে ওঠে। কার প্রতি রাগ হচ্ছে, নিজের প্রতি নাকি রেণুখালার প্রতি, তা সে বুঝতে পারে না। সমস্ত রাগ যেন ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে বের করতে চায় সে। বুড়ো আঙ্গুল দিয়ে বারবার মেঝেতে আঁকিবুকি করতে শুরু করে, হয়তো কিছু লিখতেও শুরু করে। অবন্তী ওর হাত ধরতে চাইলে নিঃশব্দে ছাড়িয়ে নেয়। রেণুখালা এগিয়ে এসে অব্রনীলের কপাল বেয়ে পড়া ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বলে। বলে অব্রনীল, আমি কি কোনো ভুল করেছি? নিজের জিনিসের অধিকার কেউ না দিতে চাইলে তা ছিনিয়ে নিতে হবে, তাই না? আমি তাই আগেরবার আমার অধিকার ছেড়ে দিয়েছি, আমার সুব্রনীলের অধিকার আমাকে ছাড়তে হয়েছে। আমি বারবার আমার অধিকার কেন ছাড়বো বলো তো? আমি কি মানুষ না? শুধু দিয়েই যাব নিজের সন্তান, নিজের দেহ, আর সব শেষে আমার শেষ অবলম্বন, আমার শেষ সম্পদ তোমাকেও। কিছু পাবার অধিকার কি আমার নেই? তনু আপা কেন কেড়ে নিতে চাইলো তোমাকে বারবার? তনু আপার চেয়েও আমার অধিকার তোমার ওপর অনেক বেশি। আমি একদিনে এমন হইনি অব্রনীল। সব হারানোর প্রতীক, তার শেষ সম্বলটুকু নিজের স্বাবলম্বন দিয়ে আগলে রাখতে চায়। অব্রনীল বাবা আমার, তাকাও একবার আমার দিকে। অব্র পাথরের মতো নিশ্চুপ বসে আছে, চোখ তুলে একবারও তাকায় না। রেণুখালা ওর গালে কপালে হাজার চুমু আঁকে। রেণুখালা আবার বলে, অব্রনীল, অব্রনীল কথা বলো। আমি ঠিক বলেছি তাই না? বলো অব্রনীল। অবন্তী বুঝতে পারে অব্র কিছুটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এত কিছু শোনার পর যে ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত তার কোনো কিছুই সে দেখাচ্ছে না। মেজের দিকে এক দৃষ্টে চেয়ে আছে তো আছেই। এদিকে শুভ্রর ব্যাপারে রেণুখালা এখনো জানে না। কি করে বলবে তাকে শুভ্রর কথা?
অবন্তী অব্রর হাত দু হাতের মুঠোয় নিয়ে কিছু একটা বলতে চায়, কিন্তু অব্র আবার হাত ছাড়িয়ে নেয়। দ্রুত পায়ে হেঁটে যায় নিজের ঘরে। বেশ কিছুক্ষণ পর ফিরে আসে, স্মিত স্বরে বলে। রেনু খালা, রেণুখালা দৌড়ে এগিয়ে যায় তার দিকে। কি হয়েছে বাপ আমার, এমন দেখাচ্ছে কেন? পুরো ঘেমে নিয়ে উঠেছো যে? তুমি জীবনে কিছুই পাওনি তাই না? কে বলেছে কিছু পাইনি? তোমাকে পেয়েছি তো। আর যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, আমার শুভ্র নীল তো আছেই। আমার তোমাকে কিছু দেবার আছে। কি? এই যে তোমার প্রিয় বকুল, শুকিয়ে গেছে কিন্তু এর সুঘ্রাণ একটুও নষ্ট হয়নি, দেখো। এই সময়ে এই ফুল কোথায় পেলে? তোমার ছেলের কাছে। মানে? আমি তো তোমার ছেলের যেটুকু আমানত আমার কাছে ছিল তা ফিরিয়ে দিলাম। এখন তুমি আমার মাকে ফিরিয়ে দাও। আমার মায়ের সবটুকু না পারো অন্তত কিছু ফিরিয়ে দাও। কি সব বলছো অব্রনীল? দেবে না? কেন দেবে না শুনি? আমি তো ফেরত দিলাম, তুমি কেন দেবে না শুনি? আমার বাবা আমাকে ছোটবেলায় ভুল বুঝেছিল, আমি বাবাকে বড় হয়ে ভুল বুঝেছি। অন্তি আমাকে এখনো ভুল বোঝে। ও আমাকে এই ব্যাপারটার জন্য কত ঘৃণা করে। আমিও ওকে পছন্দ করি না। আমার থেকে এভাবে তুমি ধীরে ধীরে সবাইকে দূরে সরিয়েছো। তুমি তো আমাকে বুঝিয়েছিলে তাই না, যে লক খুলতে না পেরে বাড়িতে কেউ ছিল না বলে আমি বাবাকে যখন কয়েকবার ফোন করেছিলাম, বাবা কেন সেদিন টেলিফোন রিসিভ করেনি। তুমি বলেছিলে বাবা ইচ্ছে করেই রিসিভ করেনি হয়তো। আমি বাবাকে বারবার জিজ্ঞেস করতাম, বাবা বারবার বলতো বাবা সত্যি মিটিং এ ছিল, কিন্তু আমি বাবাকে কোনোদিনও বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছি শুধু তোমাকে। আমার বাবার বাইরে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জেরেই মার সাথে ঝগড়া, আর সেই জের ধরেই মাকে বাবা মেরে ফেলে আমার ঘাড়ে দোষ চাপিয়েছিল। এ ধরনের কথার ইঙ্গিত তুমি আমাকে দিতে বলো? আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি, শুধু তোমাকে। অন্নি প্রায় আমাকে বলতো তুমি নাকি আমার মাথা খাও, আমাকে উল্টা পাল্টা বোঝাও। আমি ওর কথা কানেই নিতাম না। এসব বলে অব্র হাসতে শুরু করে। কোমরে দুহাত দিয়ে শরীর ঝুঁকিয়ে হাসতে হাসতেই কেঁদে ফেলে, আবার হাসতে শুরু করে। রেনু খালা, আমি তো তোমাকে কিছু হলেও ফিরিয়ে দিলাম, এখন তুমিও দাও। আমার ছেলের আমানত তোমার কাছে গেল কি করে অব্রনীল? তোমার ছেলে সব আমানতই তো আমার কাছে, আরো বড় আমানত দেখতে চাও? অবন্তী হাত ধরে হিড় হিড় করে টেনে এনে বলে। এই যে তোমার ছেলের হবু বউও এখন আমার বউ। যার তোমার ছেলের বাচ্চার মা হওয়ার কথা, সে এখন আমার বাচ্চার মা। তুমি যার নিজের দাদি হতে, তার নিজের দাদি এখন আমার মা। তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আমি তোমার সব কেড়ে নিয়েছি। আমি শুভ্রকে মেরে ফেলেছি। আমারও মা নেই, তোমারও ছেলে নেই। তোমারও ছেলে নেই, আমারও মা নেই। অবন্তী বলে। অব্র কি পাগলের মতো হাসতে শুরু করলেন আপনি, বলুন তো? আর কি সব বলছেন পাগলের মতো? অব্র হাসি থামাতেই পারে না, অবন্তীর হাতে শুভ্রর ডায়েরি তুলে দেয়। এর কভারের সাদা বকুলগুলো রেনু খালাকে দিয়েছি, আর ডায়েরিটা তোমাকে দিলাম। যার যার আমানত তাকে ফিরিয়ে দিলাম। আবার এখন ছুটি। অন্যের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত। অন্যের ডায়েরির বোঝা, অন্যের ফুলের বোঝা, অন্যের বইয়ের বোঝা, এমনকি অন্যের খুনের বোঝাও শেষ পর্যন্ত টানতে হলো। প্রথম তিনটেকে আমি বোঝা কোনোদিনও মনে করিনি, নিজের সম্পদ ভেবেছি। কিন্তু আজ আমার কেমন ক্লান্ত লাগছে। সবকিছুতেই কেন এই অন্যের জিনিসের ভাগিদার আমি? আমি সত্যি এবার ছুটি চাই। অবন্তী, তুমি একদিন বলেছিলে না এই মৃত্যুর মিছিল আমি সৃষ্টি করেছি? ঠিক আছে, আমি যখন সৃষ্টি করেছি এর বিনাশ আমিই করব। অবন্তী হাত থেকে ডায়েরি ফেলে দেয়। অজানা ভয়ে অব্রকে জড়িয়ে ধরে, নিজের মাথা ওর বুকে গুজে দেয়। অব্র একবার ও হাত দিয়ে আঁকড়ে ধরে না। রেণুখালার জবান দেওয়া গত কয়েক মিনিট যেন কয়েক শত যুগ মনে হয় অব্রর কাছে। আর এ কয়েক শত যুগান্তরের ঘূর্ণিপাকে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। অবন্তী হঠাৎই লক্ষ্য করে অব্র ধীরে ধীরে সমস্ত শরীর ভার অবন্তীর উপর ছেড়ে দিতে শুরু করেছে। সুদীর্ঘ শ্বাস নিতে শুরু করেছে। হৃৎপিণ্ড যেন দ্বিগুণ গতিতে বিট করছে। সিস্টোল ডায়াস্টল এর সময় কাল 0.8 সেকেন্ডের চেয়ে কমে গেছে। অবন্তী অব্রর বুক থেকে মাথা তুলতেই দেখতে পায় ওর ঘাড় ঢুলে পড়ছে। অবন্তী ইদানিং সাইকোলজিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে বেশ জ্ঞান রাখার চেষ্টা করে। অব্রর জন্যই মূলত, যার সাথে সারা জীবনের বসবাস। সেই যখন সাইকো পেশেন্ট, তখন তো পরিপূরক হিসেবে তার কিছুটা জ্ঞান রাখতেই হয়। তাছাড়া কখন কি করে বসে এমনিতেই অনেক কিছুই করে ফেলেছে অব্র, যার আদৌ কোনো দরকার ছিল না বলে মনে করে না অবন্তী। সাইকোলজি বলে যে জীবনে একবার হলেও সুইসাইড অ্যাটেম্প্ট করে সে পরবর্তী বারবার করতে চায়।
খুব ছোটোখাটো ব্যাপারে সমস্যা হলে তখন তার কাছে একমাত্র মুক্তির উপায় হয়ে দাঁড়ায় নিজের প্রাণনাশ তথা আত্মহত্যা। অভ্র এর আগেও আত্মহত্যা করতে চেয়েছিল। শেষ মুহূর্তে অবন্তী ফিরে না আসলে সে কিছু একটা ঘটিয়েই ফেলতো, আর তা সে নিজে মুখে অবন্তীর কাছে স্বীকার করেছিল। অভ্র আজকের এমন অবস্থা দেখেও অবন্তীর আর বুঝতে বাকি রইল না যে অভ্র কিছু একটা স্টেপ নিয়ে ফেলেছে। ততক্ষণে ওর মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করেছে। রেণুখালা দৌড়ে এসে অবন্তীর কাছ থেকে ওকে ছাড়িয়ে নেয়। অবন্তী জোরও করে না, সে ব্যস্ত হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ডাকতে। এত কিছু শুনে অবন্তী এটা বুঝতে পেরে গেছে রেণুখালা আর যাই করুক তার অভ্রনীলের কোনো ক্ষতি করবে না। নিজের কোলে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল দিয়ে ফেনা মুছে দেয়, ঠান্ডা হতে শুরু করা হাত পা মালিশ করে দেয়, কানে কানে বলে, অব্রনীল বাবা, আমার ওঠ। আমার খুনের দায় কখনোই আমি তোকে দিতে চাইনি। আমি তো ভাইজানের ওপর দোষ চাপিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে অনি চলে এসে তোকে ভেজাল পাকিয়ে বসালো। জানোই তো ওর মাথা মোটা, আর তাছাড়া ও তিলকে তাল বানাতে ওস্তাদ। ও কি বুঝে কি বুঝলো আর সব দোষ তোমাকে চাপিয়ে দিল। শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝো না। তোমার ভাই শুভ্রনীল আমাকে ভুল বুঝতো, এখন তুমিও ভুল বুঝতে শুরু করলে। এই অবন্তীর জন্য তুমি আমাকে ভুল বুঝছো, তাই তো? তনু আপা তোমাকে আমার থেকে দূরে করতে চেয়েছিল, পেরেছিল কি? আর এই 2 দিনের বাচ্চা মেয়ে অবন্তী, ব্যাপার না। হসপিটালে স্টোমাক ওয়াশ করার বেশ খানিকক্ষণ পর অভ্রের জ্ঞান ফিরেছে। ইচ্ছে মতো স্লিপিং পিল খেয়ে নিয়েছিল। জ্ঞান ফেরার পর থেকে কারোর সাথেই কথা বলেনি। স্টোমাক ওয়াশে একজন রোগীর উপর কী পরিমাণ ধকল যায় তা একমাত্র সেই জানে। এক্ষেত্রে সুইসাইড অ্যাটেম্প্ট করা রোগীকে ডাক্তাররা ইচ্ছে করে একটু বেশি কষ্ট দিয়ে থাকে, যেন পরের বার এমন স্টেপ নেওয়ার আগে 10 বার অন্তত ভাবে এই স্টেপের কথা। অবন্তী বেশ অনেকক্ষণ অভ্রর পাশে বসে আছে, দু একটা কথাও বলছে। অভ্রর উত্তর দেবার কোনো নাম নেই। আমার সাথে না হয় কথা নাই বললেন, ওর সাথে কথা বলবেন না? ওরও তো ওর বাবাকে নিয়ে টেনশন হয় নাকি? আমি বুঝতে পেরে গেছি আপনাকে ঠিক করা আমার সাধ্যে নেই। এখন ও যদি কিছু করতে পারে। মৌনতা কাটিয়ে অভ্র বলে, খরগোশের বাচ্চা যেমন খরগোশ হয়, ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, পাগলের বাচ্চাও তেমন পাগলই হয়। এসব কেমন কথা? নিজের বাচ্চাকে পাগল ছাগলের সাথে তুলনা করছেন আপনি? কেন, খরগোশ, বেড়াল, ময়না পাখি, তোতা পাখির সাথে তুলনা করলে তো খুব খুশি হতে। তাহলে পাগল আর ছাগলের সাথে তুলনা করলে কি ক্ষতি? ওরা ওদের বাচ্চাকে ভালোবাসে না, আর পাগলরা কি মানুষ না? আমি মানুষ না? আপনার কি সব আবল তাবল বকতে শুরু করলেন আপনি? বলুন তো, আপনি পাগল কেন হতে যাবে না? পাগল যদি বুঝতো যে সে পাগল, তবে আর সে পাগল থাকতো না। আপনি স্বীকার করছেন আপনি পাগল, তার মানে আপনি পাগল না। আমি পাগল না তো আমাকে পাগলের ডাক্তার কেন দেখাও তোমরা? এই মুহূর্তে অবন্তী আর কথা বাড়ায় না, ওর জন্য খাবার আনতে বাড়ি চলে যায়। বাবাকে হাত দিয়ে ইশারায় পাশে বসতে বলে। আজমির সাহেব ওর পাশে বসার সাথে সাথে বাবার কোলে মাথা এলিয়ে দেয়। আজমির সাহেব ওর কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে যে এতটা স্বার্থপর তা তো আমার জানা ছিল না। নিজে তো ঠিকই বাবার আদর খাচ্ছে, আর নিজের সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করতে চেয়েছিলে তুমি। একবার ওর কথা ভাবলে না? আমাদের কথা ভাবলে না? ওই মেয়েটার কথা ভাবলে না, যার তুমি ছাড়া আর কেউ নেই? অভ্র খুব নিচু স্বরে বলে, যার আমার জন্যই কেউ নেই তার জীবনে আমার কি দরকার? আমার জন্য তো সবাই সব হারায়, আমি হারিয়ে গেলে কার কি আসে যায়? এসব তোমার ভুল ধারণা অব্র। আমার জন্য রেণু খালাকে শুভ্র ভুল বুঝেছে, রেণু খালা শুভ্রকে হারিয়েছে। আমার জন্য রেণু খালা মাকে মেরে ফেলেছে। আমরা সবাই মাকে হারিয়েছি, আমার জন্য অবন্তী সব হারিয়েছে। আপনার জন্য আমি কিছুই হারাইনি অব্রনীল। কথা শেষ না করতে আজমির সাহেব অবন্তীকে ইশারায় চুপ করতে বলে। অবন্তীর হাতে খাবার দেখে অভ্র উঠে বসে, হাত থেকে খাবারের বক্স কেড়ে নেয়। বক্স খুলে সব পছন্দের খাবার দেখে অগ্নি দৃষ্টিতে তাকায় অবন্তীর দিকে। আমি বাড়ি নেই আর সেই সুযোগে এসব শুরু করেছো তুমি? না, মানে আমি রাঁধিনি, বুয়াকে বলেছিলাম এসব রাতে। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এসব কে রেঁধেছে। আমার জন্য কারোর কোনো আধিক্যতা দেখানোর দরকার নেই, বলে দিলাম। অভ্র খাবারগুলো অবন্তীর পায়ে ছুঁড়ে মারে। এসব কি ধরনের অসভ্যতা অব্র? তুমি কি কোনোদিনও সভ্য হবে না? বাবার ধমক শুনে চোখ নিচে নামিয়ে নেয় অভ্র। না, আমার বারণ কেউ না শুনলে আমি তো অসভ্যতা করবই। খুব রান্না করার শখ, তাই না?
আমাকে ছেড়ে চলে গিয়ে কোনো হোটেলে বাবুর্চির চাকরি নিলেই তো পারতে, তাহলেই তো কেউ আর নিষেধ করবে না। অব্র কোনো উত্তর দেয় না, চুপচাপ মাথা নিচু করে থাকে। শাড়ি বেশিরভাগেই ঝোলের দাগ লেগে গেছে। অবন্তী বাড়ি ফিরে চেঞ্জ করার জন্য। অবন্তী চলে যাবার পর অব্র একা একা হু হু করে কেঁদে ওঠে। ঘর পোড়া গরু সিঁদুরের মেঘে ডরায়। বেশ খানিক পর অর্ণি আসে। ওর মাথায় হাত রেখে এলোমেলো চুল ঠিক করে দেয়। অব্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অভ্র, তুই তাকাবি না আমার দিকে। হুম। দেখ কে এসেছে তোকে দেখতে। অর্থি এসেছে। ওকে তো তুই কত আদর করিস। ওর সাথে কথা বল। অর্থিকে বেডে তুলে দিতেই ও অব্রের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অব্র ওকে করে তুলে নেয়। অনেকক্ষণ ধরে আদর করতে করতে অর্ণির দিকে তাকায়। তুই রাগ করবি না? না তুই এখন আদিক্ষেতা করবি? না রে, আমি আদিক্ষেতাটাও ঠিক মতো পারি না। আমি যা বলি সোজা সাপটা। এতদিন তোকে পছন্দ করতাম না, এটাও যেমন সোজা সাপটা প্রকাশ করেছি। এখন সবকিছু শোনার পর আমার নিজের প্রতি খারাপ লাগছে, এটাও সোজা ভাবেই বলতে এসেছি। অভ্র, আমি আসলে সরি। অর্ণিপু, আমি মরে গেলে তো তুই সবচেয়ে বেশি খুশি হতি, তাই না? তুই তো বলিস আমার কই মাছের প্রাণ। হুম, সত্যি তো তোর কই মাছের প্রাণ। আর আমি সত্যি কথাই বলি, আমি তোকে সত্যি সহ্য করতে পারতাম না রে। তুই আসার পর আমি আমার আদর থেকে কিছুটা হলে বঞ্চিত হয়েছি, তাই সবার মনোযোগ শুধু তুই কাটতি। তাই আমার সব আদরগুলো তোর সাথে ভাগাভাগি ব্যাপারটা আমার ভালো লাগতো না। আর সেদিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরি, হঠাৎ ফিরে দেখি তুই দরজার লক ধরে অমন টানাটানি করছিস। তুই যে ছোট থেকে কি পরিমাণ দুষ্টু আর অকাজের ওস্তাদ তা আমরা সবাই জানি। আর তোর ওই দরজা লক করার খেলা খেলতে যে তুই কি পরিমাণ মজা পেতি তা সবচেয়ে ভালো আমি জানি। কারণ তোর ঝগড়া আর মারামারি সবচেয়ে বেশি আমার সাথেই হতো, আর তুই সবচেয়ে বেশি লক আমাকেই করতি। আগুনের প্রতি তোর যথেষ্ট আকর্ষণ ছিল, ছোটখাটো জিনিস পোড়াতে ওস্তাদ ছিলি তুই। তাই আমি মোটামুটি নিশ্চিত ছিলাম সকালে মার সাথে রাগারাগি হবার বদলা নিতেই তুই হয়তো। আমি সত্যি বুঝিনি রে, তোর এই ছোটখাটো দুষ্টুমির ফায়দা রেণুখালা এইভাবে তুলবে। রেণুখালা কই? কই আর থাকবে, বাড়িতেই আছে হয়তো। তোকে নিয়ে তো সবাই ব্যস্ত, ওদিকে অতটা খেয়াল করা হয়নি। অবন্তী বাড়ি ফিরে চেঞ্জ করে নিয়েছে। আগের শাড়িতে বেশ ঝোলের দাগ লেগে গেছে। সহজে যে এ দাগ ওঠার নয় তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। শাড়িটা ওর মায়ের ছিল, বিয়ের সময় সাথে করে মায়ের কিছু শাড়ি এনেছিল। এর মধ্যে এই শাড়িটা সবচেয়ে সুন্দর, নীল পাড় আসমানি শাড়ি। ঝোলের দাগ তুলতে লেবু বেশ কার্যকারী, ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। কিন্তু লেবু তো কিচেনে। অব্রের নিষেধের কথা মনে পড়ে। তারপর ও বুয়াকে ডেকে সাড়া না পেয়ে নিজেই সিঁড়ি বেয়ে নিচে নামে। শরীর কিছুটা হলেও ভার হয়ে আসছে। এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে এখন আগের তুলনার সময় কিছুটা বেশি লাগে। অবন্তী কিচেনে লেবুর রস করতে ব্যস্ত। দাগ লাগা জায়গায় কিছুক্ষণ লেবুর রসে ভিজিয়ে রেখে ডিটারজেন্টে ধুয়ে ঝোলের হলুদের দাগ পুরোপুরি তোলা সম্ভব। হঠাৎ তার কানে ভেসে আসে দরজা আটকানোর শব্দ। দরজায় গিয়ে খোলার চেষ্টা করাতে বুঝতে পারে লক দেওয়া হয়েছে বাহির থেকে। ভয়ে গলা শুকিয়ে আসে ওর। অনেকবার দরজা ধাক্কেও কোনো কাজ না হওয়ায় দরজার পাশ ঘেঁষে বসে পড়ে। কিছুক্ষণ পর ইলেকট্রিসিটিও অফ হয়ে যায়। অন্ধকারে প্রচণ্ড ভয় পায় মেয়েটা। রুমে এক ফোঁটা আলোও নেই, নিকষ কালো অন্ধকার যাকে বলে। এই মুহূর্তে রুমে আলো জ্বালাবার একমাত্র উপায় হলো মোম জ্বালানো। কিন্তু কিচেনে তো মোম নেই, তাহলে গ্যাসের চুলা। মুহূর্তেই মনে পড়ে আগুন জ্বালালে যদি শাশুড়ি মায়ের মতো কিছু হয়। দাঁতে দাঁত চেপে অন্ধকারে চুপচাপ বসে থাকে। দরদর করে ঘামতে শুরু করে সে। কিছুক্ষণ পরেই লক্ষ্য করে দরজার নিচ দিয়ে কেউ কেরোসিন রুমে ঢেলে দেওয়ার চেষ্টা করছে। অবন্তী বুঝতে পারে সে প্রথম টোপে ধরা দেয়নি, আগুন জ্বালানোর চেষ্টা করেনি, তাই এখন রুমে কেরোসিন ঢেলে দেওয়া হচ্ছে। দরজার নিচ দিয়ে ছোট একটা ম্যাচের কাঠি ধরিয়ে দিলেই যথেষ্ট। অবন্তী ঝোলের দাগ লাগা শাড়িটা দিয়ে কেরোসিনগুলো শুষে নেবার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে হঠাৎ শাড়ি সমেত মেঝেতে আগুন জ্বলে ওঠে। অবন্তী চেঁচিয়ে ওঠে, রেণুখালা, আমি আগুন আর অন্ধকার দুটোই ভয় পাই।
এর চেয়ে পানিতে ডুবিয়ে মারা না হয় বিষ খাইয়ে দাও আমায়। ওপার থেকে কোনো শব্দই আসে না। অবন্তী বারবার চেঁচাতেই থাকে। কিচেন সিঙ্কের ট্যাপের লাইনও অফ করে দেওয়া হয়েছে। হাতে পায়ে আগুনের আঁচ লাগতে শুরু করে দেয়। কেরোসিনের মাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকে, সেই সাথে বাড়তে থাকে বন্যি শিকা। ওর বারবার মনে পড়ে সেই প্রথম দিনের কথা, সেই প্রথম যেদিন অব্র ওকে আগলে নিয়েছিল বুকের ভেতর। সেদিনও তো এখানেই রান্না করতে এসেছিল। অব্র কোত্থেকে ম্যাজিকের মতো এসে ভয় পেয়ে বুকের ভেতর জড়িয়ে নিয়েছিল সেদিন। পাজা কোলে করে উপরে নিজের রুমে নিয়ে গিয়ে সে কি কান্না, সে কি শাসন। ভয় পেয়ে মিছিমিছি সে কথা দেয়া, শুভ্রকে ফিরিয়ে দেবার কথা দেয়া, শুভ্রকে ফিরিয়ে দেবার জন্য তার কতই না চেষ্টা। শুভ্রর ছলে অভ্র নামক শুদ্ধ নেশায় জড়িয়ে পড়া, অগোছালা এলোমেলো সেই ম্যাজিশিয়ানের প্রেমে জড়ানো। অভ্রকে তার সত্যি ম্যাজিশিয়ান মনে হয়। জাদুর ছড়ি নিয়েই যেন এসেছিল তার জীবনে। জাদুর ছড়ি ঘুরিয়ে এক তুড়িতেই তার রংহীন জীবনকে যেন রং দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিল অভ্রনীল। অভ্র নিজের জীবনের রং ছিল না, কিন্তু সদ্য বাবা মা ভাই আর বাগদত্তাকে হারানোর রংহীন অবন্তীর জন্য যেন আকাশের নীল থেকে কিছু রং ধার করে এনে ছড়িয়ে দিয়েছিল অভ্রনীল তার জাদুর ছড়ি দিয়ে। কোথায় তার ম্যাজিশিয়ান, কোথায় তার জাদুকর? আজ কি আর ম্যাজিকের মতো আসবে না? সে তো আজও নিষেধ করেছিল, শাসন করেছিল। কি দরকার ছিল তার শাসন অমান্য করার? ধীরে ধীরে চোখ বুজে আসে অবন্তীর। দুহাত দিয়ে আগলে রাখতে চায় নিজের ভেতরের বেড়ে ওঠা আর একটা প্রাণকে, যেন আগুনের কোনো আঁচ তার গায়ে না লাগে। রেণুখালা বাড়িতেই আছে। অন্যের থেকে এমন কথা শোনার পর অভ্রের বুকের ভেতর হঠাৎই খস করে ওঠে। অবন্তী, সেও তো রাগ করে বাড়ি চলে গেছে। বাবা তো সেই তখন থেকে হসপিটালে আছে। তার মানে বাড়িতে রেণুখালা আর অবন্তী। অভ্র ফোনে বারবার ট্রাই করে, রেসপন্স না পেয়ে টেক্সট করে। তখনকার বিহেভিয়ারের জন্য সরি। জানি আমার নিষেধগুলো শুনতে তোমার ভালো লাগে না, আর নিষেধ করবো না কোনো কিছুতে, এমন কিছু বলে তোমার রাগ আমি কখনোই ভাঙাবো না। আমার যা কিছুতে আশঙ্কা কাজ করবে সেসব কিছুতেই আমি নিষেধ আজীবন করব, শাসন করব। তুমি যতই রাগ করো না কেন, এখন আপাতত এই নিষেধটা শোনো। বাড়িতে একা থাকার দরকার নেই, হসপিটাল চলে এসো। বেশ কয়েক মিনিট অপেক্ষা করে। টেক্সটের উত্তর না পেয়ে অন্যের ফোন নিয়েও বেশ কয়েকবার ট্রাই করে, না, তাও কোনো রেসপন্স নেই। বাধ্য হয়ে রেণুখালাকে কয়েকবার ট্রাই করে। রাগ আর দুশ্চিন্তায় ফোন ছুঁড়ে মারে। এই আবার কি পাগলামি শুরু করলি বলতো? ভাঙচুর কেন শুরু করলি? উফ, রেণু খালাও তো ফোন পিক করছে না। তো কি হয়েছে? এত কিছুর পর রেণুখালা তোর ফোন পিক করবে? তাহলে অবন্তীর কি সমস্যা? ব্যস্ত আছে হয়তো। ব্যস্ত না ছাই, আমি 1 ডিগ্রি রাগ দেখিয়েছি কিনা, তাই তার 40 ডিগ্রি রাগ না দেখালে তো চলবে না। কেন এই সিম্পল ব্যাপারটা যে বোঝে না, আবার টেনশন হয় বলেই তো এমন করি। সত্যিই তো, রেণুখালাকে আর বিশ্বাস নেই। সব শুনে তো আমার ওনাকে মানসিক রোগী মনে হয়। অর্ণিপু, আমি বাড়ি যাব। তোকে কাল ডিসচার্জ করে দেবে বলেছে ডক্টর। এই একটা রাত থাক, তোর শরীরও তো ভালো না। রাতে না হয় আমি বাড়ি গিয়ে অবন্তীর সাথে থাকবো। আমি আর কাউকে বিশ্বাস করি না, তোকেও না। আমার বউ আর বাচ্চাকে আমাকে আগলে রাখতে হবে। আমার শরীর ঠিকই আছে, আমি বাড়ি যাব। নার্স ডাক, এইসব তার প্যাঁচ খুলে দিতে বল। কি বাচ্চাদের মতো শুরু করলি? অভ্র নিজেই সেলাইনের লাইন খুলে ফেলে। ওর বাবার থেকে জোর করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। অভ্র চলে যাবার পর অনি বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এত কিছু জানার পরও রেণুখালা বাড়িতে কি করে? অব্রকে নিয়ে ব্যস্ত ছিলাম, দেখছোই তো। পুলিশে একটা ফোন দিয়ে যথেষ্ট ছিল বাবা, যা তুমি এখানে অভ্রর পাশে বসেই করতে পারতে। রেণুখালাকে কেন পুলিশে দিচ্ছ না তুমি? এতদিন তো এই দোষে অব্র দোষী ছিল, ওকে কি পুলিশে দিয়েছিলাম? এসব কি বলছো বাবা তুমি? অভ্র আর রেণুখালা এক হলো নাকি? দুজনেই তো মানুষ। বাবা, তুমিও পাগল হয়ে গেছো। আমার কাছে আমার অব্র সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর অন্য কিছু। ও আমার একমাত্র ছেলে, আমার বংশের প্রদীপ। সেটা আমি ভালো করেই জানি। ছেলে বলে আমাদের যে সবসময় তুমি অভ্রকেই বেশি ভালোবাসো। তোমার ছেলেই তো তোমার সব। যাকে এই বিষয় পুরনো লাগে এখন। রেণুখালাকে কেন তুমি পুলিশে দেবে না? তোমার কি মনে হয় রেনুকে পুলিশে দিলে রেনু তার ছেলের ব্যাপারেও মুখ খুলবে না পুলিশের কাছে? তখন কেঁচো খুঁড়তে কেউটি বেরোবে না। আবার অব্রকে নিয়ে পুলিশি ঝামেলা হোক আমি চাই না। আমি চাই না আমাদের ফ্যামিলির রেপুটেশন আর অব্রর ইমেজে কোনো দাগ লাগুক, আর এর প্রভাব আমাদের ব্যবসায় পড়ুক। অব্র সবে ব্যবসা দেখতে শুরু করেছে। তোমার কাছে ফ্যামিলির রেপুটেশনটাই সব। আর মা? আমার জন্য ফ্যামিলি রেপুটেশন আর অব্র দুটোই সব।
আর তোমাদের মা তো চলেই গেছে বহুত আগে। এখন যে চলে গেছে তার জন্য ন্যায় করতে গিয়ে আমার অভ্র কোনো বিপদে পড়ুক তা আমি চাই না। অতীতের চেয়ে বর্তমান আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। বাহ, এই সুযোগে রেণু খালা এত কিছু করেও পার পেয়ে গেল। বাহ বাবা, তোমার চিন্তাধারা হাততালি দেবার যোগ্য। অভ্র বাড়ি ফিরে গেটে দারোয়ানকে দেখতে পায় না। মেন গেট থেকে বাড়ির মূল ভবন বেশ দূরে, একেবারে পেছনের অংশ। কিছু কাছে যেতে অভ্র আলোর ছটা কিছুটা দেখতে পায়। আরও কাছে গিয়ে আর বুঝতে বাকি রয় না ব্যাপারটা। দুদিন পর নতুন কবরে হেসে হেসে ফিসফিসিয়ে গল্প করতে ব্যস্ত অভ্র। এমন সময় বাদামি খামে পোস্টমর্টমের রিপোর্ট হাতে পায় অভ্র। রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে সুইসাইড। অভ্রদের বাড়ির বেশ অনেকটাই পুড়ে গেছে, বাড়ি ঠিকঠাকের কাজ চলছে। অবন্তীর এ খবর শুনে অর্পিও এসেছে, অর্নিও আছে সেদিন থেকে এ বাড়িতে। অভ্রর সাথে সাথে থাকার চেষ্টা করে সব সময় কেউ না কেউ, যদি অভ্র কিছু করে বসে। অভ্র এ ঘটনার পর থেকে কেমন যেন থমকে গেছে, বাড়ির কারোর সাথে কথা বলে না তেমন, শুধু তাকিয়ে রয় সবার দিকে। অভ্র পোস্টমর্টমের রিপোর্ট এনে বাবাকে দেখায়, সুইসাইড লেখা দেখে উনিও বেশ চমকে যান।